দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। প্রত্যাহার হচ্ছেন দেশের সব জেলা প্রশাসক, নিয়োগের পুরাতন নীতিমালা বাতিল, নতুন পদায়ন মেধা ও সততায়। একযোগে ফাঁকা দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান, মেয়র চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগ। এস আলমের কয়েক হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি, নতুন ঋণ দিতে পারবে না 6 ইসলামী ব্যাংক। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 6 হত্যা মামলা, এবার গ্রেফতার ডাক্তার দীপুমণি, কাল তোলা হতে পারে আদালতে। আওয়ামী লীগের 41 এমপি মন্ত্রীর দুর্নীতির সন্ধানে দুদক, লাভের গুড় খেলেও হাসিনার দায় নিতে চায় না 14 দল। জুলাই হত্যার তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের প্রতিনিধি দল, সহায়তা করবে সরকার। দর্শক, আজকে আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আলমতিন। আজকে আমরা কথা বলবো বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবং সাম্প্রতিক সময়ে বিডিআর হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন সেই সেনা কর্মকর্তাদের সন্তানরা দাবি করেছেন এর পেছনে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দায়ী ছিলেন এবং এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বলেও তারা দাবি করেছেন। আসলে এখানে এই অভিযোগগুলোর পিছনে কতটুকু সত্য রয়েছে, বাস্তবতা কী ছিল, সে নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। 2 জন স্টুডিওতে উপস্থিত আছেন কর্নেল মোহাম্মদ জহিরুল হাসান, তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক অতিরিক্ত গবেষণা পরিচালক বিইউপি, এবং আছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল হক, তিনি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং সাবেক কমান্ডিং অফিসার বিডিআর। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আসতে চাই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুল হক, আপনার কাছে। ঘটনার সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন এবং এর আগে পেছনে কি হয়েছে সে নিয়ে বিস্তর কথা সে সময় হয়েছে, গণমাধ্যমে হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে হয়েছে, এবং এখন আবার নতুন করে বিশেষ করে শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানরা আরেকটি গল্প বলার চেষ্টা করছেন, আরেকটি অভিযোগ আনছেন, যেটি আগে সরকারের তরফ থেকে যা বলা হয়েছে তার থেকে ভিন্ন। আপনি কি দেখেছেন এবং এই শহীদের সন্তানরা যা বলেছেন সেটির ব্যাপারে আপনার কি মনে হয়েছে? আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই শহীদ মেজর জেনারেল শাকিল, এক্স বিডিআরের ডিজি, 57 জন অফিসার এবং সদর রাইফেল ব্যাটালিয়নের এসএম এবং সৈনিক এবং যে সমস্ত বেসামরিক ব্যক্তিবর্গ উক্ত ঘটনায় নির্মমভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং তাদের সুষ্ঠু বিচারের দাবি করে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি বিডিআর এবং বিজিবিতে আমি 2 টেনিউর ছিলাম। আমি প্রথমে 96 থেকে 2000 তখন বিডিআরে ছিলাম, এরপরে 2008 থেকে 2012 পর্যন্ত ছিলাম। 2008-এ বিডিআর ছিল এবং 2011-এ বিডিআরের যখন পুনর্গঠন হয় তখন তাকে বিজিবি নামকরণ করা হয়। আমি এখন ঘটনার বিবরণে আসি। আমার পোস্টিং ছিল তখন কুমিল্লাতে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল জোনাল ফিল্ড সিকিউরিটি অফিসার। আমি পিলখানাতে সংযুক্ত হই। আমি একটি গ্যালান্টিরও, যেটা গেল প্রেসিডেন্ট রাইফেল মেডেল, এটা সীমান্তে বীরত্বপূর্ণ বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য ওই পদকটা নেওয়ার জন্য আমি বিডিআর প্যারেডে সংযুক্ত হই, বিডিআর সদর দপ্তরে সংযুক্ত হই এবং একটা প্যারেডের পার্ট হিসেবে থাকি। এবং আমি ঘটনার 3 দিন আগে আমি 20 তারিখে আমি 20 ফেব্রুয়ারি 2009-এ আমি বিজিবি হেডকোয়ার্টারে আমি এই অনুষ্ঠানের জন্য আমি যোগদান করি। তো আমার দেখা হলো যে আমি আপনাকে প্রথমে বলতে চাই যে 24 তারিখের কি ঘটনা ঘটেছিল। 24 তারিখটা কেন গুরুত্বপূর্ণ? 24 তারিখ গুরুত্বপূর্ণ কারণ হলো যে ওদিন বিডিআর প্যারেড ছিল এইটা। তারপরে 23 তারিখে প্যারেড ছিল এবং 24 তারিখে ডিজির দরবার ছিল। 24 তারিখ গুরুত্বপূর্ণ যেহেতু কেন ওই দিনের অনুষ্ঠানটি সরাসরি বিটিভিতে, আপনারা জানেন যে এটা সম্প্রচারিত হয়েছিল, কিন্তু ওয়ারএস ইন
মিলিটারি একাডেমিতে আমরা যখন আমাদের প্যারেড প্রেসিডেন্ট প্যারেড ওখানে কিন্তু এটা সরাসরি সম্প্রচারিত হয় না, এই জন্য 23 তারিখটা ইম্পর্টেন্ট। এবং 24 তারিখে ছিল ডিজির দরবার, এবং যেখানেই নৃশংস হত্যাকাণ্ড হলে দরবার হলে ওইখানেই দরবার হলে আমি উপস্থিত ছিলাম অন্য অন্য অফিসারদের সাথে। এবং দরবারটি হওয়ার কথা ছিল 24 তারিখে সকাল 8টায়, কিন্তু অনিবার্য কারণবশত, বিশেষ কারণবশত এটা 9টায় শিফট হয়, যেটা অনেকেই জানতো না, আমি নিজেও জানতাম না। আমি তখন অফিসার মেসে অবস্থান করতেছিলাম। যেহেতু দরবার 1 ঘন্টা পরে শিফট হয়েছে, আমার সাথে আমার যারা সহকর্মী ছিল আমরা ইয়াতে যাই, বিজিবি সদর দপ্তরে যাই, এবং ওখান থেকে আমি 9:30 আমি দরবার হলে যাই, এবং যথারীতি দরবার শুরু হয়। এবং যখনই ডাল ভাতের প্রসঙ্গ নিয়ে মাননীয় ডিজি মহোদয় আলোচনা করেন, তখনই দরবার হলের ফ্রিলের পিছন থেকে, আমি দরবার হলের যেখানে ডিজি তার পিছন থেকে সৈনিক মাইন নামে একজন সৈনিক অস্ত্র নিয়ে প্রবেশ করে, এবং ওখানে লাইভ এমুনিশন ছিল, সে একটা ফাঁকা গুলি করে এবং সে স্টেজের সামনেই সে পড়ে যায়। হ্যাঁ, পড়ে যায় কেন, হ্যাঁ সেটা পড়ে যায়। সে আমার মনে হয় সে এতগুলো অফিসের মধ্যে হি ওয়াজ অ্যালোন, হয় ভয়ে অথবা অভিনয়, দুইটা কারণে পড়ে যায়। এবং আমি তার ফটোগ্রাফও নেই, এবং যেহেতু আমি গোয়েন্দা একাই আসলেন, তার সাথে হ্যাঁ একাই আসলে উনি ইউ আর দ্য ফার্স্ট ম্যান টু এন্টার দিস সিট, আই মিন দরবার হল। এবং তাকে অন্য অন্য অফিসারের শুশ্রূষা এবং তার অস্ত্রটা তার থেকে নেওয়া হয়, এবং ঠেকানোর জন্য কোনো গুলি চালায়নি, না উপরে ফাঁকা গুলি করেছিল 1 রাউন্ড, এবং তাকে নিরস্ত্র করে এবং তাকে বেঁধে রাখা হয়। ওখানে রশি না, বুটলেসের ফিতা দিয়ে তাকে বেঁধে রাখা হয়। এই তারপরে কিছুক্ষণ পরে দরবার হলের, যদি আপনি লোকেশনটা দেখেন, দরবার হলের পশ্চিম দিক থেকে কিছু সংখ্যক সৈনিক তারা ফাঁকা আওয়াজ করতে করতে দরবার হলের দিকে আসতে থাকে, এবং তারা মানে কি বন্দুকের আওয়াজ, রাইফেলের আওয়াজ, রাইফেলের আওয়াজ ফাঁকা। এবং যখনই তারা দরবার হলের কাছে আসে, তখন তারা গুলি ছুটতে থাকে এবং দরবারের কাঁচগুলো ভেঙে যায়। আমি বলছি যে এইটা যেটা পশ্চিম দিকের গ্লাসগুলো আর কি ভেঙে যায়। এবং এটা প্রথমজন ঢোকার কতক্ষণ পরের ঘটনা? এটা প্রথমজন আনুমানিক 8 থেকে 10 মিনিটের ভিতরে এই ঘটনা ঘটে। এবং এর পরপরই কিছু সংখ্যক বিদ্রোহী সৈনিক তারা দরবার হলের দক্ষিণ দিকের গেট দিয়ে ফায়ার করতে থাকে দরবার হলের দিকে। এটা লাইভ এমুনেশন যখন আসতে থাকে, তখন সিচুয়েশন ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ওখানে আনটেবল। তখন আমি যে উত্তর দিকে আমি চলে যাই, দরবার হলের উত্তর দিকে, অন্য অন্য অফিসারদের যারা ওইখানে আশ্রয় নিয়েছে যারা, এবং তাদের সাথে বিভিন্ন জনের সাথে বিভিন্ন এই পরিস্থিতি পর্যালোচনা করি। এবং আমি মানে এই যে গুলি করতে করতে তারা আসছিল, তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা তখন যারা দরবারে আছেন তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, নাকি তারা আসলে ভয় দেখাতে চাচ্ছিলেন, এটা কি বোঝা গেছে? এটা হ্যাঁ, প্রথমে বোঝা যায় না, যখন লাইভ এমুনেশন ভিতরে আসতেছে তখন বোঝা গেছিল যে এটা হত্যা ছাড়া কোনো। আমি এতটুকু বুঝতে পেরেছি যে এটা হত্যাকাণ্ড ছাড়া কিছু, ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং, এনিবডি ক্যান ডাই, যে কোনো কারো গায়ে লাগতে পারে, মানে সেটা শরীরের দিকে গুলি করা হচ্ছে। হ্যাঁ তখন, হ্যাঁ এইটাই। তো আমি তখন আমার সাথে যারা সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকে আমি বললাম যে স্যার, সিচুয়েশন ইজ ভেরি ডিফিকাল্ট, এখানে তো আর থাকা যাবে না। ওনাদের কেউ ডিজি মহোদয়কে অনুরোধ করেন যে স্যার আপনি দরবার হল ত্যাগ করেন, বাট জেনারেল শাকিল হি ডিনাইড। সে বলল যে আমি এখান থেকে যাব না, হোয়াট এভার মে বি দি সিচুয়েশন, আই উইল স্টে হিয়ার, আই উইল নট লিভ দি প্লেস, আমি এই জায়গা ত্যাগ করবো না। এইটা আমি নিজের মুখে শোনা, বিকজ আই ওয়াজ উইথ হিম, তার পাশেই ছিলাম। এবং একটা পর্যায়ে যখন সিচুয়েশনটা খুবই ভোলাটাইল মনে হলো, ওখানে কোনো সৈনিক নাই আদার দেন 4 থেকে 5 জন যারা অফিসারদের রানার হিসাবে, আমরা বলি রানার হিসাবে ছিল, এবং যারা পিএ ইকুইপমেন্ট, আমি পাবলিক অ্যাড্রেস ইকুইপমেন্ট নিয়ে ব্যস্ত ছিল, ওটা ম্যানেজ করতেছিল। এবং রিলিজিয়াস টিচার, যে হুজুর আপনি জানেন যে দরবারে প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত হয়, এবং তারাই ছিল আর কি। এক পর্যায়ে এই সৈনিক এবং যারা আছে তারাও দরবার হল ত্যাগ করতে থাকে, আমিও তাদের সাথে দরবার হল ত্যাগ করি। এবং আমি সেই পূর্ব দিকের গেট দিয়ে আমি দরবার হল ত্যাগ করি, এবং আই ওয়াজ ক্রলিং বিকজ আই ওয়াজ ফায়ার্ড আপন ফ্রম দি সাউথ, দক্ষিণ দিকের থেকে আমাদেরকে ঘুরে ঘুরে। কিন্তু আমার সাথে যে সৈনিক ছিল তারা বলল যে আমরা সৈনিক, আমাদেরকে গুলি করে না, অ্যান্ড দে অ্যালাউড, কিছু সময় আমাদেরকে অ্যালাউ করছে, আর গুলি করে নাই।
আমি তখন যে 4 থেকে 5 জন সৈনিক ছিল এবং রিলিজিয়াস টিচার ছিল, তাদের সাথে আমরা মাটিতে ক্রল করে আপনি ইউনিফর্ম পরাই তো ছিলেন? এক্স্যাক্টলি, আমি ইউনিফর্ম করা ছিলাম। ওখানে শুধু যে রিলিজিয়াস টিচার ছিল, আমরা যেটা আরটি বলি, রিলিজিয়াস টিচার বা হুজুর যে সূরা পড়ায়, আমাদের নামাজ পড়ায় মসজিদে, সে ছিল শুধুমাত্র তার সাদা ড্রেসে এবং তার একটা কালো একটা ইয়া ছিল, আবায়ার ছিল। এই একটা তো যখন বেরিয়ে আসলেন, বেরিয়ে আসার পরে আপনার প্রথম কাদের সাথে দেখা হলো? পুলিশের সাথে না সেনাবাহিনীর আমি সদস্যদের সাথে? বলছি একটাকে, আমি যখন বেরিয়ে যাওয়ার পথেই প্রথমেই আমি আমার এক বন্ধুকে ফোন করি, আমার ওখান থেকে আমি সরকারের যে গোয়েন্দা সংস্থা তাদের নাম্বার নিয়ে আমি তাদের সাথে যোগাযোগ করি যে এরকম ঘটনা হয়েছে, অ্যান্ড তারা আমার কাছ থেকে লাইভ আপডেট পাইতে পারে। এবং কিছুক্ষণ পরেই আমি ধরেন এই ঘটনা ঘটার 25 থেকে 30 মিনিট পরে পুরাতন যে কবরস্থানে, ওইখানে আমি সেনাবাহিনীর যে 46 একটা ইউনিটের অধিনায়কের সাথে আমার দেখা হয় এবং আমি তার সাথে বিকাল 5টা পর্যন্ত আমি তার সাথেই আমি ওইখানে ছিলাম। ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আবারও, তবে তার আগে কর্নেল আহসান আপনার কাছে আসতে চাই। এখানে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের পুত্র রাকিন আহমেদ সে সংবাদ সম্মেলন করা হয়েছিল, সেখানে স্পষ্টতই বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শেখ হাসিনা, শেখ ফজলেনুর তাপস, শেখ সেলিম এবং তাদের অনেক লোক আছে যারা জড়িত। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য, আর নাটক সাজানো রহস্য আমরা চাই না। পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট বা ঘটনা হয়েছে যেখানে সিটিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে রাজধানীর বুকে 57 জন সেনা অফিসারকে হত্যা করে। এই কারণে 25 ফেব্রুয়ারিকে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি। এই যে দাবিটা, এটার ভিত্তিটা কোথায়? ধন্যবাদ আপনাকে, এবং আমি চ্যানেল 24-এর দর্শকদেরকে আমার পক্ষ থেকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো সরাসরি আপনার প্রশ্নটাই যাচ্ছি, যে প্রশ্নটা আপনি রেফারেন্স দিয়ে কর্নেল শাকিল স্যারের ছেলের রেফারেন্স দিয়ে বলেছেন, তো একটু সময় নিয়ে আমি বলবো, ইফ ইউ অ্যালাউ মি। তার প্রশ্নটা খুবই ভ্যালিড এবং তার যে যুক্তিটা বা যে বিষয়টা সে উত্থাপন করেছেন, তার জন্য আমি আমার পার্সোনাল রিসার্চ বেসড এই ঘটনাটার উপরে আমি নিজেও রিসার্চ করেছি এবং সেখান থেকে আমি বলছি এখানে আন্তর্জাতিক, আভ্যন্তরীণ এবং রাজনৈতিক বিভিন্ন ফ্যাক্টর জড়িত। আমি যদি প্রথমে আমাদের পার্শ্ববর্তী দেশ নিয়ে আমি বলি যে তাদের নেহেরু ডক্ট্রিনে প্রথমেই ছিল, এখন চেঞ্জ হয়েছে কিনা আমি জানি না, স্ট্যাবিলিটি অফ ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্ট্যাবিলিটি অফ নেইবার্স। আচ্ছা, তারা বিজিবিতে বা বিডিআরে মিলিটারি অফিসার থাকুক এটা তারা কখনোই চায় না। কেন চায় না? কারণ আপনি যদি দেখেন পার্শ্ববর্তী বিএসএফের বডি ল্যাঙ্গুয়েজ বা অর্গানাইজেশনাল কালচারটাকে যদি বিজেপির সাথে বা বিডিআরের সাথে কম্পেয়ার করেন, ওটা একটা বিএসএফ একটা সিভিল ফোর্স টাইপ, পুলিশ বা আনসার সেরকম টাইপ একটা কালচার তাদের ভিতরে বিরাজ করে। বাট আপনি যদি অন দ্য কন্ট্রারি বিডিআরের ভিতরে দেখেন, সেই কালচারটা হচ্ছে একটা ফোর্স টাইপ, রেগুলার ফোর্স টাইপ, বিকজ ইট ইজ ট্রেন্ড বাই মিলিটারি। সো যখন আর্মি অফিসাররা এখানে ট্রেনিং করাচ্ছে এবং অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছে, তখন এটা একটা সেকেন্ড লাইন ফোর্স হিসাবে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা ইন্ডিয়ার জন্য এক ধরনের থ্রেট। বিজেপির স্ট্রেংথ দেখেন এবং তাদের ক্যাপাবিলিটি যদি চিন্তা করেন, সেই হিসাবে তারা সেটা কখনো চায় না। রাইট, এখন আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে যে আপনি ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার শুনবেন, যুদ্ধ এখন ফোর্থ জেনারেশনে। ফার্স্ট জেনারেশনে না নেপোলিয়নের যুদ্ধ ছিল, একটা মাঠে দাঁড়াতো, যুদ্ধ শেষ হয়ে যেত। গান পাউডার আবিষ্কারের পরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেগুলো হলো সেকেন্ড জেনারেশন। থার্ড জেনারেশন হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মোবাইল ওয়ারফেয়ার, যেটাতে ট্যাঙ্ক, যুদ্ধ বিমান এগুলো আসলো, স্পিড অ্যান্ড এরপরে কোল্ড ওয়ারের ভিতর দিয়ে আসলো ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার, যেখানে ট্যাকটিক্সটা হলো সেই সানজুর 400 বছর আগে বলা যে একমি অফ জেনারেলশিপ ইজ উইনিং দ্য ওয়ার উইদাউট ফাইটিং। আপনি একটা দেশের ভালনারেবিলিটি বা ফল্ট লাইনকে এক্সপ্লয়েট করে, তাকে ডেস্ট্রয় করে, তাকে পাপেট বা ফেল্ড স্টেট করে আপনি আপনার নিজের মতো করে শাসন করেন। এই ডিজাইনে যখন 1/11 বা সেই তত্ত্বাবধায়ক আগের টেনিয়রের সরকারের পরে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট সরকারে আসলো এবং একটা লং টার্ম প্ল্যান, যেটা তারা
25 বছর বা তারও বেশি এই ক্ষমতায় থাকবে, এই থাকাটাকে যদি চ্যালেঞ্জবিহীন করতে হয় বা এই থাকাটাকে যদি নিরাপদ করতে হয়, তাহলে কি করতে হবে? সো এই দেশের হিস্ট্রি যদি আপনি দেখেন, সরকারকে বৈধভাবে হোক অবৈধভাবে হোক চ্যালেঞ্জ করেছে বিভিন্ন সময়ে, সেটা সেনাবাহিনী এবং জনগণের ভিতর থেকে আন্দোলন হয়েছে আমরা দেখেছি, বাট একটা চ্যালেঞ্জ তারা ফেস করেছে সবসময় সেনাবাহিনীর কাছ থেকে, সেটা বৈধ বা অবৈধ যেভাবেই হোক। এবং আপনি যদি সমরবিদ্যার ট্রিনিটি অফ ওয়ার অর পাওয়ার সেখানে যান, তাহলে পিপল, গভর্নমেন্ট অ্যান্ড দ্য আর্ম ফোর্সেস, এই তিনটা হচ্ছে পাওয়ার, একটা দেশ বা একটা স্টেট এন্টিটির পাওয়ার নিয়ে যে খেলাগুলো করে। আমি যতদূর বুঝতে পারছি, আপনার কাছে ফিরবো আবারো, একটু সময় এই অংশে কম। আপনার কাছে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে ভারতের এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট কারণ ছিল, সেটা আপনি বলছেন, কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এর প্রমাণ আছে কিনা, সেখানে আপনার কাছে ফিরে আসবো। তার আগে একটু জনাব আশরাফ কায়সারের কাছে আসতে চাই। আপনার কি মনে হয়েছে যখন এই যে সাবেক প্রধানমন্ত্রী এবং স্বৈরশাসক যাকে আমরা এখন বলছি শেখ হাসিনা, তিনি পালিয়ে যাবার পরে যত ধরনের অভিযোগ বিভিন্ন পর্যায় থেকে তার ব্যাপারে আসছে, তার মধ্যে এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করে যে অভিযোগ আনা হয়েছে শহীদদের পরিবারের তরফ থেকে, সেটা অন্যতম বড় এবং খানিকটা বিচার করলে অভিনব বটে। আপনি এটাকে কিভাবে দেখেছেন? আমার কাছে মনে হয়েছে যে উনি পালিয়ে যাওয়ার পরে এই অভিযোগটা উঠেছে, এটি হয়তো আনুষ্ঠানিকভাবে উঠেছে, কিন্তু আমরা গত 12-13 বছর ধরে 2009-এর পর থেকেই এই অভিযোগটি নিয়ে কানাঘুষা শুনেছি, সন্দেহ শুনেছি। এমনকি বিডিআর পিলখানা ট্র্যাজেডির পরে সেনাবাহিনীর কর্মকর্তাদের যে বিক্ষোভ, তাদের প্রশ্ন, যেটি সেনা হেডকোয়ার্টারে ঘটেছে, সেটিও কিন্তু আমরা জানি। এবং তারপরে যারা প্রতিবাদ করেছেন, যারা প্রশ্ন তুলেছেন, যারা উষ্মা প্রকাশ করেছেন, তারা কি করে চাকরিচ্যুত হয়েছেন, তাদের পেছনে কি করে গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কি করে দেশে বিদেশে ফলো করা হয়েছিল, এইসব কথা কিন্তু আমরা জানি। তার মানে হচ্ছে যে পিলখানাতে যে মানে হত্যাকাণ্ড ঘটেছে, আপনি জানেন 57 জন ব্রাইটেস্ট সেনা কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে। কোনো যুদ্ধেও এতজন সেনা কর্মকর্তার জীবন যায় না, যেটি একদিনে বা দুদিনে বিডিআর হেডকোয়ার্টারে ঘটেছে। আওয়ামী লীগ সরকার অন্য অনেক ঘটনার মতোই এই ঘটনার কোনো জবাব দিতে পারেনি, এবং তাদেরকে আমরা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক অবস্থানে দেখতে পাইনি। আপনাকে কয়েকটা জিনিস বলি। বিডিআর এর প্রধান যিনি জেনারেল শাকিল, উনি মারা গেছেন, এটি আমি প্রথমে জানতে পেরেছি এনডিটিভিতে স্ক্রলের মাধ্যমে। এবং বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সরকারের আগে এনডিটিভি কি করে, আপনারা যদি চান ওই দিনের এনডিটিভির ফুটেজ চেক করে দেখতে পারেন, এনডিটিভি কি করে বলতে পারলো যে বিডিআর এর ডিজি জেনারেল শাকিল ডেড। তার মানে হচ্ছে যে এখানে তাদের কোনো একটা সোর্স রয়েছে, সেটি তারা হয়তো বিশ্বাস করেছেন এবং প্রচার করেছেন। আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের যে সম্পর্ক, সেটি আসলে কতটা বাংলাদেশের পক্ষে এবং কতটা আওয়ামী লীগের পক্ষে, এই নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। এবং আপনি জানেন যে ভারতের সাথে আমাদের নিরাপত্তা এর যে ঝুঁকি রয়েছে, এবং আপনি বিডিআর এর সাথে বিএসএফ এর রৌমারিতে একবার যুদ্ধ হয়েছিল এবং 14 জন ভারতীয় বিএসএফ সোলজার নিহত হয়েছিল, সেটি নিয়ে ভারতের এক ধরনের উষ্মা রয়েছে। আর যেটি আমরা সবসময় জানি যে ভারতের বর্ডার সিকিউরিটিতে সেনাবাহিনী থাকে না, আমাদের বর্ডার সিকিউরিটি বিডিআর এর সেনাবাহিনীর অন্তর্ভুক্ত ছিল, যেই কারণে বিডিআরকে কখনোই আমরা সবসময় বিডিআরকে বিএসএফ এর তুলনায় শক্তিশালী, কৌশলগতভাবে শক্তিশালী, মারণাস্ত্রে দক্ষ, ট্রেনিংয়ে বেটার, এরকম একটি অবস্থানে দেখেছি। রৌমারির ঘটনাটা যদি আমরা মনে রাখি, তাহলে তার কি কোনো প্রতিক্রিয়া বিডিআরে ঘটেছে কিনা, এবং ভারতের যে উষ্মাটি সবসময় ছিল সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত না করার, তার কোনো রিটালিয়েশন এখানে ঘটেছে কিনা। আরো একটা ঘটনা বলি যে এই ঘটনার পরবর্তী 72 ঘন্টা বিরতির সময় হয়ে গেছে, তাহলে পরের ঘটনাটা বিরতির পরে আপনার কাছ থেকে এসে শুনছি। দর্শক, একটু পরে ফিরে আসবো, আশা করি সাথে দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। আমরা ফিরে আসবো। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন শেষ করতে পারেন। আরো কয়েকটি আমি শুধু সূত্রধর হতে চাচ্ছি, কেননা এই ঘটনাগুলো নিয়ে অনেক বছর ধরে আমরা কোনো
অনুসন্ধানী কোনো তথ্য পাইনি, সরকারের দিক থেকে কোনো জবাবদিহিতা পাইনি। আপনি জানেন যে আমি যেমনটি বললাম যে ভারতীয় একটি সংবাদ মাধ্যম এনডিটিভি কি করে বিডিআর এর ডিজি জেনারেল শাকিল মারা গেছেন কয়েক মিনিটের মধ্যে সেটি ব্রডকাস্ট করলেন। আমার ধারণা ভারত সরকার, ভারতের গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ সরকার এই পুরো ঘটনার সাথে ডিফারেন্টলি যুক্ত, যেটি আমরা হয়তো ভাবতেও পারছি না কিভাবে একটি রাষ্ট্র, একটি সরকার এরকম একটি হত্যাকাণ্ডের সাথে যুক্ত হতে পারে। পরবর্তীতে আপনি যদি দেখেন যাদেরকে বিডিআর হেডকোয়ার্টারে পাঠানো হলো, আমরা ওয়ারেসাত হোসেন বেলালকে দেখলাম, মির্জা আজমকে দেখলাম, জাহাঙ্গীর কবির নানককে দেখলাম, সাহারা খাতুনকে দেখলাম। ধরে নিলাম সাহারা খাতুন হোম মিনিস্টার, উনি গেছেন। এই নানক এবং মির্জা আজম এরা কোন পরিচয়ে, কোন যোগ্যতায়, কোন কানেকশনে এবং কিভাবে নির্বাচিত হয়েছিলেন যে তারা বিডিআর এর ভেতরে যাবেন, বিডিআর সদস্যদের সাথে কথা বলবেন? আপনি জানেন কোনো কোনো বিডিআর সদস্যর সাথে কারো কারো আত্মীয়তার কথা আমরা শুনতে পেরেছি, সত্য মিথ্যা জানি না। কিন্তু আওয়ামী লীগ সরকারকে বলতে হবে এই 4 জন প্রতিনিধি বিডিআর এর ভেতরে কিভাবে নির্বাচিত হয়েছিলেন, তারা কি করেছেন, গিয়ে কি আলোচনা করেছেন, এবং এই বিদ্রোহের আগে, এই হত্যাকাণ্ডের আগে তাদের কি কোনো সংযুক্তি ছিল বিডিআর হেডকোয়ার্টারে? বিশেষ করে তাদের যদি তথাকথিত কোনো ক্ষোভ বা উষ্মা থেকে থাকে। আচ্ছা, এখানকার যে সংসদ সদস্য ফজলে নূর তাপস, আমরা জেনেছি তার কাছে বিডিআর থেকে আগে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের অভ্যুত্থান পরিকল্পনা, বিক্ষোভের কথা, ক্ষোভের কথা বলা হয়েছিল। তাহলে কি উনি আঁচ করতে পেরেছিলেন? উনি কি এই ষড়যন্ত্রের অংশ? এই জিনিসগুলো আমাদের পরিষ্কার জানা দরকার। আরো একটা কথা বলি, যেভাবে প্রধানমন্ত্রীর কাছে এই 10 সদস্যের বিডিআর সদস্যরা চলে গেলেন এবং যেভাবে নেগোসিয়েশন হলেন, সেখানে কি আলাপ হয়েছে আমরা তো সেটি শুনিনি। তার কাছে কি বলা হয়েছে? আমি এখানে গণমাধ্যমের কথা বলবো, আমি অন্তত একজন সাংবাদিকের কথা বলবো যিনি মানুষের অনুভূতি জানতে চান। বিভিন্ন দুর্ঘটনায়, সুঘটনায়, খারাপ ঘটনায় রানা প্লাজা থেকে কেউ বেরিয়ে আসছেন, তিনি বিডিআর এর সদস্যদেরকে বিডিআর হেডকোয়ার্টারের ভেতরে অভ্যুত্থান চলার সময়, হত্যাকাণ্ড চলার সময় অনুভূতি জিজ্ঞেস করেছেন এবং বলেছেন যে এলাকার লোকজন যেন বিডিআর এর সাহায্যে এগিয়ে আসে, তাদেরকে যেভাবে শোষণ নির্যাতন করেছে সেনা কর্মকর্তারা, তার জন্য প্রতিবাদ করেন। ওই সাংবাদিককেও কিন্তু আপনি তদন্তের স্বার্থে সামনে আনতে পারেন, কেননা দায়িত্বশীলতা, অদায়িত্বশীলতা, ষড়যন্ত্র সবকিছুকে আমরা মনে হয় আরেকবার নতুন করে দেখতে পারি। কেননা আমাদের যে সূর্য সন্তানরা জীবন দিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রাইটেস্ট অফিসাররা জীবন দিয়েছেন, এর একটি রাজনৈতিক যোগাযোগ নিশ্চয়ই ছিল, ষড়যন্ত্রের যোগাযোগ ছিল। এবং ভারতের সাথে বাংলাদেশ সরকারের, বিশেষ করে পলাতক আওয়ামী লীগ সরকারের যে সম্পর্ক ছিল, এটিকে আপনি দারুণভাবে সন্দেহ করতে পারেন যে এটি পরিষ্কার, স্বচ্ছ, বাংলাদেশের স্বাধীন সার্বভৌম পরিচয়ের পক্ষে ছিল না। এই দলটি ভারতের সার্টিফিকেট জোগাড় করেছিল পরপর 3টি ইলেকশন, যেখানে কোনো নির্বাচন হয়নি, এবং ভারত সরকার কয়েক ঘন্টার মধ্যে বলেছে এই নির্বাচন হয়েছে এবং দলটি আবার ক্ষমতায় যেতে পারে। আপনি একটি প্রতিবেশী দেশ আরেকটি দেশের নির্বাচনকে ম্যানুপুলেট করছে, অথবা তার নির্বাচনকে হতে দিচ্ছে না, অথবা অনির্বাচিত সরকারকে নির্বাচিত বলে ঘোষণা করছে, আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি গণতন্ত্র হরণে প্রতিবেশী দেশটির ভূমিকা কি? আপনি যদি ভারতের সাথে আমাদের নিরাপত্তার ঝুঁকিটি দেখেন, সীমান্তের সম্পর্কটি দেখেন, আমার ধারণা বিডিআর হেডকোয়ার্টার পিলখানার হত্যাকাণ্ডে আপনি অনেক তথ্য খুঁজে পাবেন। সাহারা খাতুন হোম মিনিস্টার হিসাবে যখন একটি বন্দুক নিয়ে 2-1 জন মানুষের কাছ থেকে আত্মসমর্পণ বুঝে নিচ্ছেন, তখন কিন্তু সেখানে ধর্ষণ হচ্ছে, নারীদের উপর নির্যাতন হচ্ছে। সরকারকে আমরা দেখেছি অত্যন্ত নভিস, অপরিপক্কভাবে বিডিআর হত্যাকাণ্ডকে ডিল করতে। পরবর্তীতে বিচারের প্রক্রিয়া আরো প্রহসন মনে হয়েছে। যেমন করে আপনি বিচারটি করেছেন, যেমন করে আপনি তদন্ত ওইভাবে এগোননি, এবং যেমন করে আপনি সেনা কর্মকর্তা যাদের জীবন গিয়েছে তাদের পরিবারের কাছে আপনি কোনো তথ্য জানতে চাননি, তাদেরকে সহযোগিতা করেননি, তাদেরকে আগ বাড়িয়ে কেউ কেউ সহযোগিতা করতে চাইলেও আপনি নেননি, এবং যেই আচরণ সরকার করেছে সেনাবাহিনীর সাথে, তাতে আমার মনে হয়েছে যে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ড নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার। ধন্যবাদ। কর্নেল আহসান, আপনার কাছে ফিরে আসতে চাইছিলাম যে আসলে ভারত এখানে যে জড়িত ছিল তার উদ্দেশ্য থাকতে পারে সেটা আপনি বলছিলেন, কিন্তু সত্যিকার অর্থে জড়িত থাকার প্রমাণ কিছু মিলেছে কিনা? রাইট, আমি যে কথাটি বলছিলাম যে এখন যে যুদ্ধের ধরনটা 4th জেনারেশনে, যে আমি আরেকটা দেশকে শোষণ করব বা আরেকটা দেশ থেকে আমি তা আমার স্বার্থ আদায় করে নিব, সেটা সৈন্য পাঠিয়ে না, তার ফ্রন্ট লাইনকে এক্সপ্লয়েট করে, তাকে ব্যর্থ স্টেট করে বা তাকে ইনক্যাপাবল করে তার থেকে নিয়ে আসবো।
তো এখানে যে ঘটনাটা ঘটেছে আপনি দেখেন যে বিগত সরকারকে দীর্ঘ সময় এই দেশে শাসন করার জন্য পার্শ্ববর্তী দেশ যদি পরিকল্পনা করে থাকে 2008-এর পরবর্তী নির্বাচন নিয়ে অনেক কথা আছে যে এটা এক্সিট প্ল্যান হিসাবে এক্সটিকেশন প্ল্যান হিসাবে এই নির্বাচনে আওয়ামী লীগকে আনা হয়েছে এরকম কথাও আছে। তো আনার পরে যদি আপনি মনে করেন তাদেরকে দিয়ে দীর্ঘ সময় শাসন করাবেন, কারণ এই সরকার আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে একটা হিস্ট্রিক্যালি বা স্বার্থজনিত তাদের একটা সম্পর্ক আছে। তো এই সরকারকে যদি আমি এখানে দীর্ঘ সময় রাখতে চাই তাহলে কি করতে হবে, এই সরকারকে যারা চ্যালেঞ্জ করতে পারে তাদেরকে নিউট্রালাইজ করতে হবে, তাদেরকে উইক করতে হবে। সো ইনিশিয়ালি বিজিবি ঘটনার ভিতর দিয়ে 57 কিলিংয়ের ভিতর দিয়ে একটা শক অ্যান্ড অ যেটা বলেন যে একটা মেসেজ দেওয়া হয়েছে, তোমরা ছিলে 2 বছর অনেক কিছু করেছো, ফার্দার যদি আসো এরকম কনসিকুয়েন্স হতে পারে। এরপরে হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা, যারা আপরাইট অফিসার ছিল যারা এটাকে চ্যালেঞ্জ করেছে, যারা এই বিজেপি ঘটনা নিয়ে 1 তারিখের কথা বলছেন, 1 মার্চের কথা, যখন প্রধানমন্ত্রী গেলেন অফিসারদের সাথে কথা বলতে, সেই দিন কি আপনি উপস্থিত ছিলেন? না, আমি সেদিন উপস্থিত ছিলাম কি না। ঘটেছিল সেটা কি আপনি জানেন? কি ধরনের প্রশ্ন উঠেছিল সেখানে? কথা হয়েছে, বিভিন্ন কথা হয়েছে, কেন উনি আগে চলে এলেন, কেন আগের দিন উনি ডিনারে যাননি, এ ধরনের কথা হয়েছিল অনেক কিছু, এবং কারাম মেরেছে, বহিরাগতরা ঢুকেছে, এরকম কথা হয়েছে। আমি সেই ট্যাকটিক্যাল ব্যাপারগুলোতে যাচ্ছি না, আমি স্ট্র্যাটেজিক্যালি বলছি যে এই যে 57 জন অফিসারকে মারা হলো, এরপরে ফলোড বাই বিভিন্ন রেজিস্ট্যান্স হলো, এবং এই রেজিস্ট্যান্সগুলোকে বিভিন্ন আকারে কু বা বিভিন্ন ধরনের ঘটনা সাজিয়ে পরে 64 জন অফিসার, ইনক্লুডিং মি, যারা অ্যাফেক্টেড হয়ে এখান থেকে বের হয়ে আসতে হলো, বা কাউকে অকালীন বাধ্যতামূলক অবসর, কাউকে প্রমোশন স্থগিত করে দেওয়া, এইভাবে তাদেরকে থামিয়ে দেওয়া হলো। এবং এই থামিয়ে দেওয়ার ফলে যারা ওই বিগত সরকারের সাথে তাল মিলিয়ে তাদের এই অবৈধ ক্ষমতা দীর্ঘ সময় থাকার সাথে যারা সহযোগিতা করবে তাদেরকে বিভিন্ন উচ্চ পদে আসীন করে সরকার এই এত দীর্ঘ সময় ক্ষমতায় থেকে গেল। আমরা বিভিন্ন সময়ে দেখেছি জনগণ আর্মির দিকে তাকিয়েছিল, কিন্তু আর্মি যে সেট আপ নিয়েছিল সেই সেট আপ বা সেই নেতৃত্ব নিয়ে আর্মি জনগণে সে আশাকে পূর্ণ করতে পারেনি। আমি বলছি না তারা নেমে যাবে, কিন্তু তারা অন্যায়কে, নির্বাচনের সময় যে অন্যায়গুলো হয়েছে বা যে অবৈধ নির্বাচন হয়েছে সেগুলোকে প্রতিহত করা বা সেগুলোর জন্য তারা মানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করা, সেই ধরনের কোনো বাধা তারা দিতে পারেনি বা স্ট্যান্ড নিতে পারেনি। এখানে যে বিষয়গুলোর সামনে আনা হয়েছিল এই বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে, যে সেখানে সৈনিক এবং অফিসারদের মধ্যে এক ধরনের বৈষম্য ছিল, ফারাক ছিল, এবং সে কারণেই এখানে অসন্তোষটা দানা বেঁধেছিল। সেই অভিযোগের ভিত্তি কতটুকু ছিল এবং এরপরে যে পরিবর্তন এসেছে সেগুলো কতটুকু যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে? না, আপনার এই পয়েন্টটা ভ্যালিড। আমি সবচেয়ে বড় যে কারণটা এখানে বলবো আমি, যে এখানে লিডারশিপ ফেইলিওর অবশ্যই আছে। উইদাউট ইউর সোলজার ইউর নোবডি অ্যাজ এ মিলিটারি লিডার। আপনার পেছনে যদি আপনার সৈনিক না থাকে আপনি কেউ না সেনাপতি হিসেবে। তো আপনার সোলজার যখন আপনার বিরুদ্ধে অস্ত্র তুলছে অবশ্যই লিডারশিপ ফেইলিওর। বাট এখানে অব্যবস্থাপনা ছিল। 3 বছরের জন্য সামরিক অফিসাররা যান, তারা কি লং টার্ম কোনো রিফর্ম বা লং টার্ম ডেভেলপমেন্ট করার জন্য সেই 3 বছরটা আসলে যৌক্তিক কিনা বা তারা সময়টা পাস করে চলে আসেন কিনা, এ ধরনের অভিযোগ আগে ছিল, অসন্তোষ ছিল। বাট এইটার অ্যান্সার এটা না। এই যে অসন্তোষটা, এটাকে আলোচনার মাধ্যমে, এটাকে গঠনমূলক ব্যবস্থার মাধ্যমে হয়তোবা সমাধান করা যেত, কিন্তু সেটা না, যে এটাকে একটা চক্র এক্সপ্লয়েট করে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল বোথ আমি বলবো করে এটাকে এই ঘটনাতে নিয়ে গেছে। আরেকটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে, ধরুন বাংলাদেশে সামরিক গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই নিয়ে বিস্তর কথা হয়, এবং সাম্প্রতিক সময় দেখা গেছে একেবারে মন্ত্রীদের ফোনে আড়ি পাতা সহ অনেক বিষয়ে ডিজিএফআই গোপনীয় প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে, সেই তথ্যগুলো সামনে আসছে একে একে। প্রশ্ন হচ্ছে, এই যে এত বড় অসন্তোষ দানা বাঁধলো এবং এতজন সৈনিক বিডিআরের, তারা অস্ত্র নিচ্ছেন, গুলি নিচ্ছেন, এসে গুলি করছেন, এবং তার আগে থেকেও বিভিন্ন জনের কাছে শোনা গেছে যে এই খবর কিছু কিছু করে পৌঁছচ্ছিল। কথা হচ্ছে, বিডিআরের নেতৃত্বে যে অফিসাররা ছিলেন তাদেরকে কিছুই জানানো হয়নি এই ব্যাপারে? তাদেরকে জানানো হয়েছিল, এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশন তারাও জানতো, না হলে তাদের তো ফেলিওরের দায়িত্ব নিতে হবে। এত বড় একটা ঘটনা, এতদিন ধরে প্রিপারেশন হচ্ছে, কথা হচ্ছে, তো তারা যদি না জেনে থাকে
অর তখন কোশ্চেনটা এটাও আসতে পারে তারা জেনে ইচ্ছা করে তারা এটাকে জানায় নাই বা এটাকে আমলে নেয় নাই যাতে এই ঘটনাটা ঘটতে পারে, এই প্রশ্নটাও কিন্তু তখন সামনে এসে যাবে। এবং পরবর্তীতে অ্যাকশনের সময় যেটা দেখেন, আমি যেটা বলবো, যেটা আমি মইনুল আহমেদকে সাভারে বলেছিলাম উনি যখন এসেছিলেন বিদায়ের আগে সিওদেরকে অ্যাড্রেস করার সময়, ইট ওয়াজ অনলি 10 মিনিটস অপারেশন। 10 মিনিটস অপারেশন কীভাবে? আমাদের মিলিটারি অপারেশনে সেন্টার অফ গ্র্যাভিটি বলে একটা কথা থাকে, যেটা নিউট্রালাইজ করলেই আপনার বিজয় আপনার সুনিশ্চিত হয়ে যাবে। যেমন 71-এ ঢাকা ছিল সেন্টার অফ গ্র্যাভিটি, এখানে ওদের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল 2টো গেট আর কোয়ার্টার গার্ড, যেখানে ভাবি এবং বাচ্চাদেরকে রেখেছে। আপনার 10টা ট্যাঙ্ক 10 দিক দিয়ে ঢুকে যাবে, ইট ইজ এ 10টা গেট হয়ে যাবে। সো দুটো গেটের যে ভ্যালু, সেই ভ্যালু নালিফাইড হয়ে যাবে। আর 2টো ট্যাঙ্ক আপনি রান করে কোয়ার্টার গার্ডের কাছে চলে যাবে, দেন ধুম করে আর্টিলারি গোলা পড়বে, এয়ারফোর্স শেলিং করবে। অনেকে বলছেন এবং ঢাকার মতো জায়গায় আর্টিলারি ফায়ার ব্যবহার করা কঠিন ছিল। আর্টিলারি ফায়ার তো মাত্র 200 গজ বা 100 গজ। সো বিজিবি এরিয়াটা আপনি দেখেন, সেখানে যদি আপনি পিন পয়েন্ট অ্যান্ড অ্যাকুরেসি প্রিসিশন টার্গেট হিসাবে আপনি করেন, তো সেখানে তো আমি কোলাটারাল ড্যামেজের কিছু দেখি না। এবং আরও অনেক ধরনের শ্যুট আছে যেগুলো আপনি সিঙ্গেল শ্যুট এবং অ্যাসল্ট ফায়ার শ্যুট, যেগুলো করে আপনি কোলাটারাল ড্যামেজ, আর্টিলারি ফায়ার যেটা ম্যাসিভ যেটা হয়, ব্যারেজ টাইপ ফায়ার তো আর এখানে হবে না। এখানে হবে ইমিডিয়েট নিউট্রালাইজেশন। আপনি 2-3টা গান ফায়ার করলেই হতো, গান ফায়ার করবে, স্মোক হবে, উপর থেকে এয়ার শেলিং হবে, পিন পয়েন্ট, তারপরে শেষ হয়ে যাবে অপারেশন। এবং অনেকে বলে যে বিজিবি সোলজাররা ফায়ারিংয়ে, বর্ডারে ফায়ারিংয়ে খুব এক্সপার্ট, এই জন্য আর্মির একটা ব্যাটেল শাইনেস আছে, আর্মি পারতো না। আর্মি কখনো এই পয়েন্ট টু পয়েন্ট, যেটা মনির আহমেদ আমাকে বলেছিলেন, তারা ব্যাটেল ফায়ারিংয়ে তারা খুব হ্যাবিচুয়েটেড, তারা ট্রিগার ফ্রি। বাট আর্মি কখনো পয়েন্ট টু পয়েন্ট বুলেট ফায়ারে জিতে না। আর্মি জিতে হচ্ছে কাইনেটিক এনার্জিতে। ট্যাঙ্ক যাবে, গোলা পড়বে, ধ্বংস হয়ে যাবে, সে কাইনেটিক এনার্জিতে আর্মি জিতবে। আর্মি কখনো পয়েন্ট টু পয়েন্ট গুলিতে জিতে না। কাজে এই 10 মিনিটের অপারেশন, এই প্রশ্নটা এসেছিল যে তখন সৈনিক ভাই ভাই অফিসারদের বিরুদ্ধে এক ধরনের ঘৃণা ছড়ানোর ব্যাপার ছিল, এবং আর্মির সৈনিকরা সেই ক্ষেত্রে আসলে বিডিআর এর সৈনিকদের বিরুদ্ধে দাঁড়াতেন কিনা, এই প্রশ্নটাও সামনে এসেছিল বোধহয়। এটা একটা সাইকোলজিক্যাল এবং কালচারাল ফ্যাক্টর, সেই জিনিসটা এসেছে কোশ্চেন। কিন্তু যখন এটা আপনি কমব্যাটে লঞ্চ করার আগে রিয়াকশন ছাড়া এই জিনিসটা আপনি বলতে পারেন না। আই ওয়াজ দ্য কমান্ডিং অফিসার অফ 9 ফিল্ডস, কর্নেল জেনারেল শাকিল যার সিও ছিলেন। মাই ইউনিট ওয়াজ ব্লুমিং, এবং আমি মুভ অর্ডারও দিয়েছিলাম, বিকজ অ্যাজ পার দ্য MBML আমার কারো পারমিশনও দরকার নেই, ঠিক আছে? তো স্বপ্রণোদিত হয়ে লেখা আছে যে মিউটিনি হলে আপনি স্বপ্রণোদিত হয়ে আপনাকে যেতে হবে, কারো আদেশেরও কোনো দরকার নেই। এবং আপনি যেটা বলছেন সেটা একটা পার্ট। বাট আমার ইউনিট তো 9 ফিল্ড জেনারেল শাকিল স্যার সিও ছিলেন, এবং এভরিবডি ওয়াজ মোটিভেটেড, মাই সোলজার্স ওয়ার ক্রাইং। এবং আমি জার্মানি থেকে ল্যান্ড করেছি 26 তারিখে, এবং ওখান থেকে শুনেই আমি অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে যে আমার যে নলেজটা ছিল, যে MBML বা প্রফেশনাল নলেজ, সেই অনুযায়ী আমার প্রথম দায়িত্ব হচ্ছে আলোচনা বা কোনো কিছু না, ফাস্টেস্ট ওয়েতে ইন্টারভিন করে কিলিং বন্ধ করা। দ্যাট ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট, যেটা আমি বলছি যে 10 মিনিটস অপারেশন, যেটাকে রহিত করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল হক, আপনার কাছে ফিরে আসতে যাচ্ছিলাম। এখন পর্যন্ত যা আলোচনা করছি সেখানে বোধহয় আপনার কিছু যোগ করার থাকবে। আর ওই যেখানে সেনা কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান এবং প্রধানমন্ত্রী বসলেন, এবং তারপরে কিছু প্রশ্ন উঠলো, এবং এরপরেও আসলে যারা প্রশ্ন করেছিলেন তারা নানান সমস্যায় পড়লেন, সেই অভিজ্ঞতাগুলো আপনার কতটুকু জানা আছে সেটাও শুনতে চাই। জি, ধন্যবাদ। আমি যে মার্চের 1 তারিখে সেনাকুঞ্জে যে অফিসার অ্যাড্রেস হয়, যেখানে দিদেন প্রাইম মিনিস্টার ছিলেন, আমি ওইখানে হাজির ছিলাম আর কি। অনেক অফিসার ছিল, এখানে অনেকগুলো কোশ্চেন আসছে, অনেকগুলো কোশ্চেন ছিল, এবং প্রাইম মিনিস্টারকে জবাব চাওয়া হয়েছে প্রাইম মিনিস্টারের কাছে। অনেক অফিসার ওখানে মানে ভায়োলেন্টলি ওনারা এই জবাবগুলো চেয়েছে ইন্ডোতে। কি ধরনের প্রশ্ন ছিল সেখানে? প্রশ্ন হলো যে, আমি আপনি বলি যে বিজিবির যে বিডিআরের বিদ্রোহের আগে আনসারের বিদ্রোহ হয়েছিল, ওইখানে হেলিকপ্টার দিয়ে ওইখানে অপারেশন করা হয়েছে উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতরে। কিন্তু এখানে সময় ক্ষেপণ হচ্ছে, কিছুই হয় নাই। এটা ফার্স্টের পসিবল মোমেন্টে আমি আপনাকে বলছি যে ইনসিডেন্ট ঘটার আমি বাইর হওয়ার 20 মিনিটের ভিতরে আর্মির ইউনিট পেয়েছি।
এইটাই না, র্যাবের আপনি যদি একটু সংবাদ দিয়ে জানতে পারেন, র্যাবের একটা দলও ছিল মেইন গেটের কাছে। তাদেরকে যদি অপারেশনে যদি পাঠানো হইতো সব কিছু নিউট্রালাইজ করা এখানে যেত। একটা ফার্স্ট প্রশ্ন পসিবল এটা। আসছে যে ফটোগুলো ছিল, ট্যাঙ্ক তো আরো পরে আসলো, না, ট্যাঙ্কে- ফটোগুলো থেকে মেশিন গান ফায়ার সেটা আমি বলতেছি যে ওদের যে রিঅর্গানাইজেশন তো সময় লাগে। সবগুলো অস্ত্র বের, প্রথমে তো অনলি রাইফেল বেরিয়েছিল। প্রথমে তো যেই বিডিআর হেভি অস্ত্রগুলো বের হয়নি। হেভি অস্ত্র কি মানে আর ছিল, RL ছিল, এইগুলো ওদের হেভি রিকোয়েললেস রাইফেল মানে ট্যাঙ্ক বিধুন এইগুলো তো প্রথমে বাইর হয় নাই। যে MG এগুলো প্রথমে বাইর হয় নাই। ইনস্ট্যান্টলি যদি ওখানে ইন্টারভেন করা হইতো তাইলে কোনো রকমই কিলিং দিতে হইতো না, হয়তো বা ভেরি মার্জিনাল কিলিং হয়তো 1 or 2 আর কি। কিন্তু ওদেরকে তো 2 দিন ধরে হত্যা করেছে, যেখানে থেকে হ্যাঁ লুকিয়েছিল। এইটাই এখানে কিন্তু মিলিটারি অপারেশন, যেটা মিউটিনি হলে মিলিটারিভাবেই সারা দুনিয়াতে এটা ডিল করতে হয়। এটাই মিলিটারি উপায়ে এটাকে ডিল করতে হবে। এইটা হলো আমার বক্তব্য এখানে, যে কিন্তু এটাকে তো মিলিটারি উপরে ডিল করা হয় না। আসলে রাজি ছিলেন না সেনাবাহিনীর, এইটার ব্যাপারে আপনার অভিজ্ঞতা? এটা না, আমি সৈনিকদের সাথে, আমার সাথে সৈনিক ছিল, আমি ছিলাম তো একটা ইউনিটের সাথে। সৈনিকরা ফায়ার করছে, তাদের প্রতি যদি বিজিবি সৈনিকরা ফায়ার করছে, আমাদের সৈনিকরাও ফায়ার করছে। কোথায় তাদের তো আমি কোনো সাইনিজ দেখি নাই। আমি বলছি, তার জন্য আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার স্পিচ, এটা তো আমার নিজের চোখের দেখা, আমার সাথে থেকে ফায়ার করছে। সেক্ষেত্রে এরপরে তো একটা তদন্ত হলো এবং সেই তদন্ত রিপোর্ট নিয়ে বিস্তর কথাবার্তা। তদন্ত রিপোর্টের ব্যাপারে আসলে কি ঘটেছিল এবং কেন প্রকাশিত হলো না, সেটার ব্যাপারে কি জানেন? আচ্ছা, তদন্ত রিপোর্ট হলো যে, আমি যতটুকু জানি, যেই তদন্ত রিপোর্ট লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যারের অধীনে হয়েছিল, ওখানে মাননীয় দিদেন প্রাইম মিনিস্টার তার স্টেটমেন্ট চাওয়া হয়েছিল এবং দিদেন চিফ অফ আর্মি স্টাফ। অ্যান্ড আই নো দ্যাট প্রাইম মিনিস্টার ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড উইথ দিস। শি ডিড নট লাইক দ্যাট। উনি মোটেও পছন্দ করে না এবং উনি খুবই ফিউরিয়াস ছিলেন, উনি প্রচণ্ড রকমের রাগান্বিত ছিলেন। ওইটা একটা কারণ। এটা এই সেনাবাহিনীর পক্ষ থেকে যেই তদন্তটা করা হয়েছিল ওইটা না আসার জন্য। এখন আমি যদি সেনাকুঞ্জের ঘটনা আছে, দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি ভায়োলেন্ট। অফিসার হ্যাজ আস্কড এই কোশ্চেনগুলো যে কেন ইন্টারভেন করা হয় না, টাইমলি কেন ইন্টারভেন করা হয় না। না, ওইখানে দ্যাট যেই আনসারটা দেওয়া হয়েছে যে অনেক কিলিং হবে ওইখানে, বেসামরিক এলাকা, অনেক কিলিং হবে, ইনোসেন্ট মানুষ মারা যাবে, বাট আদতে না। বিজিবি হেডকোয়ার্টারে ওইখানের আশেপাশে যে আছে সিভিলিয়ান বসতি আছে, বিজিবির বিগ এরিয়া। আর আপনি যেটা বললো, আপনি সব এলাকায় ক্যাপচার করা দরকার নাই। আমি বলি আর্মির যে ট্রেনিং এবং আর্মি সৈনিকদের যে কারেজ, বিজিবিদের এত কারেজ নেই। আর্মি সৈনিক দেখলেই তারা পালায় যাইতো সাথে। আমি শুধু একটা জিনিস যোগ করি আপনার সাথে। আনসার হেডকোয়ার্টারের আপনি যদি ভৌগোলিক অবস্থান দেখেন খিলগাতে, এবং তার চেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকায় খুব কম আছে। সেখানে যখন আপনি মিলিটারি অপারেশন করেছেন হাফ এন আওয়ারের মধ্যে, এবং আপনি কিন্তু পরিস্থিতি শান্ত করতে পেরেছেন। হ্যাঁ, হেলিকপ্টার। পিলখানাতে, আমি পিলখানার পাশে বড় হয়েছি, আমার শৈশব এবং কৈশোর পিলখানার পাশে কেটেছে। সেখানে আমরা কোনো মিলিটারি অপারেশন দেখতে পেলাম না, কোনো হেলিকপ্টারের ব্যবহার দেখতে পেলাম না, এবং কোনো রকমের সেনাবাহিনীর উপস্থিতি, প্রতিরোধ কিছুই দেখতে পেলাম না। এটি আমার মনে হয়েছে যে যৌক্তিক হয় নাই, এবং এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। আরেকটা জিনিস হচ্ছে যে, আপনি শুধু খেয়াল করেন, আমাদের দুজন আলোচক কিন্তু সেনাবাহিনীর লোক, তারা কৌশলগত বিষয়গুলো বলছেন, বিশেষ করে ঘটনাস্থলের। আমি যদি বলি যে এই ঘটনায় বেনিফিটেড কারা, বিডিআর এর ঘটনায় সবচেয়ে বড় লুজার হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। কারা বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করতে চায়? যারা জাতীয় সার্বভৌমত্ব পছন্দ করেন না, যারা অন্য দেশের কাছে নতজানু হয়ে থাকতে চান, এবং তাদের এক ধরনের ট্রেড অফ রিলেশন তৈরি হয়েছে যে আপনি আমাকে জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় রাখবেন, আমি আপনাকে আমাদের বর্ডার পরিস্থিতিতে ফালানিরা যতই মারা যাক, সীমান্তে যতই নাগরিক হত্যা হোক, আমরা সেই ব্যাপারে কথা বলবো না। আপনি যতই আমাদের অভিন্ন নদীর পানি দিবেন না, আমি এই ব্যাপারে কথা বলবো না। এই যে ট্রেড অফটা, এটি আমাদের জনগণের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়েছে, এবং আমরা 15 বছর বলতে চেষ্টা করেছি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হলে জনপ্রিয়তা থাকতে হবে। প্রতিবেশী দেশের সাহায্য নিয়ে নির্বাচন ম্যানুপুলেট করে অথবা সেনাবাহিনীকে দুর্বল করে ক্ষমতায় থাকার কৌশলটি আখেরে যে কাজ হলো না, সেটি তো আমরা গত সপ্তাহে দেখতে পেলাম। আচ্ছা, এখন যেটি হয়েছে যে আপনি সেনাবাহিনীকে দুর্বল করেছেন, এবং 1-11 সরকারের সাথে, যদিও সরকারের ব্যাপারে শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল,
কেননা তিনি তখন বিএনপির অপশাসন অথবা তত্ত্বাবধায়কের শাসন থেকে মুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা তাদের সাথে একটা মনস্তাত্ত্বিক লড়াই দেখতে পেয়েছি। বিশেষ করে শেখ হাসিনাকে যখন আটক করা হয়, তারপরে ওই সরকারের সাথে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে। অতএব ওই সরকারের কর্মসূচি ছিল ডাল ভাত কর্মসূচি। আপনি কি বিশ্বাস করেন ডাল ভাতের জন্য, এই কয়েক কোটি টাকার লেনদেনের জন্য 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে? আমি কিন্তু বিশ্বাস করি না। আমি পিলখানাতে স্ত্রী পরিজনদের উপরে যে অত্যাচার করা হয়েছে, যেভাবে ধর্ষণ করা হয়েছে, এটি কি কোনো পরিকল্পিত হত্যাযোগ্য ছাড়া এই ঘটনা ঘটতে পারে? এবং তখন আপনি আপনার কৌশল প্রণয়ন বা সিদ্ধান্ত গ্রহণ কে করেছেন? সেটি কি প্রধানমন্ত্রী করেছেন? যদি প্রধানমন্ত্রী করে থাকেন, তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, জিজ্ঞেস করতে হবে ওই সিদ্ধান্ত উনি কেন নিয়েছেন। সেনাপ্রধান মইনুল আহমেদ, তাকে কিন্তু আপনি জিজ্ঞেস করা দরকার যে তার সেনাবাহিনীর ভূমিকা আমরা কেন দেখতে পেলাম না। তবে আমার বারবার মনে হচ্ছে এর যে রাজনৈতিক যোগসাজশ, এবং এই যে 4 জন নেতার কথা আমরা বললাম, যারা বিডিআর পিলখানার ভেতরে গিয়েছিলেন ঘটনার পরপর, তারা কেন গিয়েছিলেন? তারা কারা? তাদেরকে কে নির্বাচিত করলো? তারা কি কথা বলেছেন? কাজে আপনি যদি এরকম একটা মানে বিদ্রোহর মিউটিনির কথা বলে থাকেন, সেই মিউটিনির জন্য আপনার বেস্ট 4 জন লোক কি এরা ছিলেন? মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, যাদেরকে আপনি রাজনীতিবিদ হিসাবে সন্দেহের চোখে দেখতে পারেন, তাদের তো যোগসাজশ অন্য কিছুর জন্য থাকতে পারে। এবং তাদেরকে দিয়ে কি প্রধানমন্ত্রী তার কোনো কাজ করিয়েছেন? তাদেরকে দিয়ে কি সেনাবাহিনীর উপরে প্রতিশোধ নেওয়া হয়েছে? তাদেরকে দিয়ে কি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে? আমি কিন্তু অনেক বড় মাপের সন্দেহ পোষণ করছি পিলখানা ট্র্যাজেডির ভেতর দিয়ে। শুধুমাত্র হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, এটি ছাড়াও একটি রাষ্ট্রকে নাজুক করা যায় কি করে, একটি সেনাবাহিনীকে মানসিকভাবে দুর্বল করা যায় কি করে, এবং একটি দেশের সার্বভৌমত্বকে ভঙ্গুর করা যায় কি করে, যাতে পরবর্তীতে আপনি প্রশ্নহীনভাবে দীর্ঘদিন শাসন কিংবা অপশাসন করতে পারেন। আমার ধারণা এই তদন্ত যেমনটি হওয়া উচিত ছিল। আচ্ছা, একটা জিনিস ভাবেন, যে সহকর্মী হারিয়েছে সেনা কর্মকর্তা, যে তার পরিজন হারিয়েছে, তিনি যদি প্রধানমন্ত্রীর সামনে সেনাকুঞ্জে অথবা সেনাবাহিনী প্রধানের সামনে তার ক্ষোভ প্রকাশ করে থাকেন, তাতে দোষের কি রয়েছে? তাতে আপনি সন্দেহের চোখে কেন দেখছেন? তাকে আপনি কেন নিতে পারছেন না? এবং তাদেরকে একে একে পরবর্তীতে আপনি কেন পদচ্যুতি করিয়েছেন? আপনি নিশ্চিত থাকেন তাদের কাউকে কাউকে বিভিন্ন মিথ্যা অভিযোগ, কু করার অভিযোগ, জঙ্গিদের সাথে যোগাযোগের অভিযোগ ইত্যাদি অভিযোগ অপবাদ দিয়ে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে। তাইলে আপনার এই প্রতিহিংসা জন্ম হবে কেন? যদি আপনি মনে করে থাকেন এটি একটি বিদ্রোহ এবং যেখানে 57 জন সেনা কর্মকর্তা মারা গেছেন, আপনার তো সহানুভূতিশীল হওয়ার কথা। আপনি সহানুভূতিশীল না হয়ে প্রতিহিংসা পরায়ণ কেন হয়েছেন? এই প্রশ্নের উত্তর যদি আপনি বের করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ঘটনার পেছনে নাটের গুরু কারা। আমরা বিডিআরের যে লোকগুলোকে দেখেছি, যারা বেল্টবিহীন অবস্থায় প্রধানমন্ত্রীর সাথে মিটিংয়ে গেছেন, যাদেরকে অপ্রস্তুত দেখেছি, যাদেরকে অপেশাদার দেখেছি, এবং যাদেরকে মনে হয়েছে যে এই বিদ্রোহ তারা ঘটানোর সামর্থ্য রাখে না, তাদেরকে কি পেছন থেকে কেউ নাড়িয়েছে? তাদেরকে কি উদ্বুদ্ধ করা হয়েছে? তাদেরকে কি দ্রুত শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে? এই জন্য যে আপনি যেন বড় ষড়যন্ত্রটি ধরতে না পারেন। জি, ধন্যবাদ। যে কথা শেষ করছিলেন, জি কর্নেল হক যে প্রসঙ্গে ছিলেন। আচ্ছা, আমরা যে প্রসঙ্গ ওনার সাথে আমি অনেক ব্যাপারে এক, সেটা হলো যে মিলিটারি অপারেশন যেটা একত হয় নাই। আর আমি আরও পিছনে যেতে চাই, সেটা হলো যে আমি যেহেতু গোয়েন্দা সংস্থা ছিলাম, এই ঘটনা ঘটার আগেই কিছু বেনামি চিঠি আমি পেয়েছি, আমি বিভিন্ন জায়গায় অনেকে পেয়েছি, এবং এটা আমরা ইয়াতেও ফরওয়ার্ড করছি বিজিবি হেডকোয়ার্টার, আমি কুমিল্লাতেই পেয়েছি। তাহলে পদক্ষেপ কেন নেওয়া? আচ্ছা ঠিক আছে, এটা বলি এই পদক্ষেপ কেন। এবং যে ঘটনা ঘটার 3 থেকে 4 দিন আগেও ঢাকা শহরের যেমন ফার্মগেট এলাকায় বেনামি চিঠি পাওয়া গেছে। যেহেতু আমি গোয়েন্দা সংস্থা ছিলাম, আমি জানি আর কি এটা। এই তো এখন যে এইটা আমি বলবো যে এটাতে প্রপার এই হুমকিটাকে প্রপার কেয়ার নেওয়া হয় না। এই যে বেনামি চিঠির উপরে অ্যাকশনটা প্রপার নেওয়া হয় না, কারণ বেনামি চিঠির উপরে অ্যাকশনটা, হ্যাঁ না ঠিক আছে আমি বলছি, যেটা বেনামি চিঠি হলো যে ওইখানে কি হইতো, স্পেশাল সিকিউরিটিটা আরো টাইট করা দরকার ছিল। মানে চিঠিতে কি বলা হয়েছে? চিঠিতে কি বলা হয়েছে? চিঠিতে বলা হয়েছে যে তাদের অনেক দাবি দেওয়া আছে। মেইন দাবি দেওয়াটা আমি আসতেছি। একমাত্র প্রথম দাবি দেওয়া হলো যে বিডিআর থেকে সেনাবাহিনীর অফিসারদের অপসারণ চাই। 2 নম্বর দাবি হচ্ছে ডাল ভাতের হিসাব চাই, এবং 3 নম্বর হচ্ছে যে বৈষম্য নিরসনে
বৈষম্য নিরসন চাই, বিভিন্ন বেতন এবং তো আপনারা সুযোগ কি তখন সুবিধা। খুঁজে বের করার চেষ্টা করেননি যে এই চিঠিটা কোথা থেকে আসলো, কারা দিল? জি হ্যাঁ, আমরা তো এটা চেষ্টা করেছি। এটা তো বোঝাই যাচ্ছে যে কিছু সংখ্যক বিপদগামী বিজিবির সদস্যরাই এটা দিয়েছে, এই চিঠিটা, মানে এই বেনামি চিঠিগুলো বিভিন্ন জায়গায় ইয়ে হচ্ছে। এবং এইটার উপর আমি বলবো যে এটার উপরে ততটা গুরুত্ব দেওয়া হয় না। এবং ওখানে যদি দরবার হলে তখন যদি স্পেশাল প্রোটেকশন থাকতো আর কি, স্পেশাল সৈনিকদের, তাহলে হয়তো এইরকম ঘটনা অ্যাভয়েড করা যেত। এছাড়াও যে সমস্ত, যেখানে আমাদের যে অস্ত্রাগারগুলোতে অফিসার একজন ছিল তাকে তো বেঁধে ফেলা হয়েছে, ওইখানেও যদি আরও যদি স্পেশাল যদি নজর দেওয়া হতো তাহলে মানে এটা এই জিনিসটা অনেকটা অ্যাভয়েড করা যেত বলে আমি মনে করি। কর্নেল হাসান যদি আর কিছু যোগ করার থাকে আমাকে বলতে বলছেন কিছু? হ্যাঁ, সবচেয়ে বড় যেটা, ওই আশরাফ ভাইয়ের সাথে আমি একমত হব যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর। কারণ আমাদের জনগণের মনে একটা কোশ্চেন এখন যেটা প্রিভেল করতো এতদিন এই ঘটনার পরে, যেটা হচ্ছে যে সেনাবাহিনী তার নিজের পরিবার এবং তার সন্তানকে রক্ষা করতে পারে না, তারা এই জনগণকে কিভাবে রক্ষা করবে? এ বেসিক কোশ্চেন, মানে একটা বার্নিং কোশ্চেন জনগণের ভিতরে দাঁড় করিয়ে দিয়ে গিয়েছে। এবং যেটা আমাদের সেনাবাহিনীকেও তার মোরাল বলেন, তার স্পিরিট বলেন, সেই স্পিরিটটাকে নষ্ট করে দিয়েছে এই ঘটনার ভিতর দিয়ে। এখন এই ঘটনাটাকে প্রতিরোধ করা যেত। আমি যেটা বলবো যে 10 মিনিটের অপারেশন, ইভেন ট্যাঙ্ক দেখলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে দেখবেন যে ট্রেন্ড সোলজার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, সেখানে 2টা ট্যাঙ্ক ঢুকে গেলেই হতো। আপনি যদি কোলেটারালের কথা বলেন, আপনি যদি বিজিবি সোলজারের ট্রিগার হ্যাপিনেসের কথা বলেন, অল দিস আর প্রজেক্টেড ফলস ফ্ল্যাগ অর প্রজেক্টেড রিজন এই অপারেশনটাকে করতে না দেওয়ার জন্য। MBML, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল, এই ধরনের কোনো কিছুকেই পারমিট করে না। এই ক্ষেত্রে বলা আছে ফাস্টেস্ট সময়ে স্বপ্রণোদিত হয়ে কারো আদেশ ছাড়া আপনি ফার্স্ট। এই বিদ্রোহটা কি সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের কথা বলেন নাকি অন্য বাহিনীর বিদ্রোহের কথা বলেন? যে মিউটিনি, যে কোনো বিদ্রোহ, যে কোনো আর্ম সিচুয়েশনে এটা একটা মিউটিনি হচ্ছে। এবং সেনাবাহিনীকে যদি দায়িত্ব দেওয়া হয় এই মিউটিনি বন্ধ করার জন্য, সেনাবাহিনীর ফার্স্ট ডিউটি হবে এখানে যে ইন্টারভিন করে। এখানে সেনাবাহিনীর সদস্য আছে, সো ইট ইজ ভেরি ওয়েল পার্ট অফ দ্য আর্মি। এবং এই ফার্স্টের সময় যে এটা প্রিভেন্ট করার দরকার ছিল, যে জিনিসটা আমি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমি জানতাম না এত কিছু না করেছে না কি হয়েছে, বাট আমি জানতাম হোয়াট ইজ মাই ডিউটি, আমার জবকে এখানে ইন্টারভিউ করে। এই জন্যে আমি আমার সুবেদার মেজরকে বলেছিলাম রেডি করেন। পরে যখন যেয়ে দেখি যে বিভিন্ন পরিস্থিতি, তখন এখান থেকে ব্যাক করে আসতে হয়েছে। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ। আর একেবারেই সময় নেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি।